আয়নাঘর এই নামটির সাথে আপনি হয়তো আগে কখনো পরিচিত ছিলেন না বা পরিচিত থাকার কথাও না। আয়নাঘর নামটা শুনে যতটা রহস্যময়ী মনে হয়, আসলে এটি তার থেকেও বেশি ভয়ঙ্কর, লোমহর্ষক। আয়নাঘর কি? কাদের রাখা হয় আয়নাঘরে? কেন তৈরি করা হয় আয়নাঘর? কে বা কারা পরিচালনা করে এই আয়নাঘর? আপনি জেনে অবাক হবেন আয়নাঘরে কি কি ঘটনা ঘটানো হতো সে বিষয়ে আজকের আলোচনা। মূলত শেখ হাসিনার নির্দেশে এই ঘরে নিয়ে এসে তার পরিপন্থী বা তার মতের সাথে ভিন্ন মতের লোকদের এনে বন্দি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এছাড়াও জানা যায় আয়নাঘর পরিচালনার জন্য রাখা হতো একদম সাধারণ কিছু লোকদের, যাদের ন্যূনতম যোগ্যতা থাকলেই দেয়া হতো উচ্চ বেতনের চাকরি কোনো নথিপত্র ছাড়াই। আর সে চাকরির নামে তারা সব গুম হওয়া লোকদের রান্নার কাজ, দেখাশোনার কাজ বা মনিটরিং, এমনকি তাদের উপর বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করত। আপনি হয়তো টিভি বা বিভিন্ন নিউজ পোর্টালে শুনে থাকবেন অনেক লোকের গুম হয়ে যাওয়ার গল্প বা অনেকদিন ধরেই একজন মানুষের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা। প্রথম দিন রাতে তার আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো, পায়নি, আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন। ওইখানে যে অবস্থা, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে, কেউ শয়, কেউ শুইলে, কেউ বসে। শেষবার পরিবারের সাথে দেখা হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও আর তাদের কোনো রকম অনুসন্ধান পাওয়া যেত না। এইসব লোকেরা কোথায় যেতেন, কি ছিল তাদের অপরাধ, কি কারণে তারা গুম হতো, সেটি নিয়ে আজকে জানার চেষ্টা করব। ছোট ছোট খুপড়ি ঘর, মেঝে স্যাঁতস্যাঁতে, ঘরে নেই কোনো দরজা জানালা, বাইরের পরিবেশের কোনো ছিটে ফোটাও ভেতরে বোঝার উপায় নেই, মানুষের থাকার জন্য কোনোভাবেই উপযুক্ত নয়। এমন বদ্ধ গুমট পরিবেশে মানুষকে আটকে রাখা হতো একদিন, দুদিন নয়, 1 বছর, 2 বছর বা কারো কারো ক্ষেত্রে এটি 10-12 বছরেরও বেশি সময়ে নিস্তার হতো না। কোথায় এই আয়নাঘর? কেউ কেউ এটিকে গুমখানা বলেই জানেন। রাজধানী ঢাকার অজ্ঞাত স্থানে রয়েছে এই গুমখানা বা আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্সি ব্যুরো অর্থাৎ সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। শেখ হাসিনার শাসন আমলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত গোপন বন্দিশালা আয়নাঘরে মোট 605 জনকে বন্দী করে রাখা হয়েছিল বলে জানা যায়। ওই বন্দীদের মধ্যে 81 জনকে হত্যা করা হয়েছে। আয়নাঘরের কথা সবার সামনে আসে বছর 2 আগে। 2022 সালে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ একটি ভিডিও ফুটেজ তুলে ধরেন। তাতে শোনা যায় আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা 2 ভিকটিমের বর্ণনা। একটা চাষানি ধরো, মুভমেন্ট করা যায়, ওকে মারা, তার হচ্ছে লাশ ডিসপোজ করো। আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। সেটা শুনে পরিষ্কার বোঝা যায় আয়নাঘরের অবস্থান ডিজিএফআই এর সদর দপ্তরের পেছনে। আয়নাঘর থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তবে এইবার শেখ হাসিনা সরকারের পতনের পর এই সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং ইতোমধ্যেই অনেকে ফিরে এসেছেন। তাদের মধ্যে গত 6 আগস্ট 8 বছর পর ফিরে আসেন প্রয়াত জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে আমান আজমি মীর আহমেদ। তিনি আয়নাঘর থেকে ফিরে ভয়ঙ্কর সব তথ্য দেন। তিনি বলেন 3 বেলা তাদের পচা বাসি খাবার দেয়া হতো। সে খাবার দেখে মনে হতো কেউ খাবারটা মাখিয়ে তাদেরকে দিয়েছে। প্রথম দিকে খেতে পারতেন না তিনি, কিন্তু পরে বাধ্য হয়ে খেতে হতো। রোজা রাখলে ইফতারের সময় ছোলা বুট দেয়া হতো, সেজন্য তিনি রোজা রাখার সিদ্ধান্ত নেন। এতে একদিকে সোয়াব, অন্যদিকে পচাবাসি খাবার খেতে হবে না। মাঝে মাঝে পেঁয়াজু বা অন্য কিছু দিত। সকালের খাবারের পরিবর্তে রাতের জন্য দেয়া হতো 2টা রুটি। মাঝে মাঝে সে রুটি খাওয়ার অযোগ্য হতো, তাও 2 বেলা। একটা রাতের ও একটি সেহরির জন্য তিনি আরো বলেন পার মিল তাদের জন্য যে অর্থ
অর্থ বরাদ্দ ছিল তা দায়িত্বরত কর্মকর্তাদের পকেটেই ঢুকত। আর ক্যান্টিনের যে সকল মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে বন্দীদের খেতে দেওয়া হতো। মাঝে মাঝে একটানা রোজা রাখার জন্য গালমন্দ করা হতো। এতটাই জঘন্য খাবার ছিল যে এই খাবারগুলোকে তিনি জাক্কুম বৃক্ষের সাথে তুলনা করেন। এছাড়া তিনি জানান, নামাজের জন্য যে কাপড় নিয়েছিলেন সেখানে যে পরিমাণ চোখের পানি মুছেছেন তা যদি সেভ করে রাখা যেত তাহলে একটি পুকুর হয়ে যেত। এতটা ভয়াবহ ও নৃশংস ভাবে সেখানে দিন পার করতে হয়েছে। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। এছাড়াও বাদ যাননি অভিনেত্রী কাজী নওশাব আহমেদ। তাকে আয়নাঘরে বন্দী করে রাখা হয় 21 দিন। সেখান থেকে ছাড়া পেয়ে চিনতে পারেননি নিজের মেয়েকে, হারিয়েছেন স্বামী, সংসার। 2018 সালে নিরাপদ সড়ক চেয়ে ছাত্ররা রাস্তায় নেমে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে কটাক্ষ করে তিনি একটি ফেসবুক পোস্ট করেন। আর এটিই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। একটু আগে জিগাতলায় আমাদের এই ছোট ভাইদেরকে একজনের চোখ এবং দুইজনকে হয়েছে। আপনারা সবাই একসাথে হন, প্লিজ ওদেরকে প্রোটেকশন দেন। মুক্তি পেয়ে তিনি এ ব্যাপারে কোনো কথাই বলেননি, কেননা আওয়ামী লীগ তখনও ক্ষমতায় ছিল। আয়নাঘর থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করা হতো। গোপন বন্দিশালা হলো আয়নাঘর। সারাদিন রাত উচ্চ শব্দে ঘুরতে থাকা এক্সজস্ট সিস্টেম ফ্যান, বাইরের আলো প্রবেশের কোনো সুযোগ নেই। দেয়ালে দেয়ালে কয়েদিদের আর্তনাদ, ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হতো। নির্যাতন শেষে ফিরে আনা হতো পুনরায় সেলে। এখানে বন্দী লোকদের বেশিরভাগকেই কোনো আইনি নোটিশ ছাড়াই ধরে নিয়ে যাওয়া হতো, আর বছরের পর বছর তাদেরকে নির্যাতন করে পাঠিয়ে দেওয়া হতো জেলে, ভুয়া কোনো মামলা বা কেস দিয়ে। মূলত জামাত, শিবির, আওয়ামী লীগ বিরোধীদের গুম করা হতো। টুডে নামের একটি ইন্ডিয়ান নিউজে আয়নাঘর সম্পর্কে বলা হয়, সেখানে তারা শেখ হাসিনার অত্যাচার কক্ষ বলে উল্লেখ করে। রাজনৈতিক বিরোধী দলের লোকদের গুম করে নির্যাতনে ব্যবহার করা হয় বলে জানা যায়। হাসিনার পদত্যাগের পর সবার দৃষ্টি আয়নাঘরেই নিবদ্ধ হয়।